হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে নিয়ে এসেছি পরশু টেস্ট পেপার থেকে। তো এই বইটা খুলো এবং চলে এসো 434 পেজে। ঠিক আছে, যে তোমাদের যে এর আগের ক্লাসটা দিলাম সেট 18 পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে সেট 18-এর পার্ট 2 ক্লাস, সেটা 434 পেজে আছে। যে 5 থেকে বড় প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের করে দেখাবো। তো চলো আমরা দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো 5-এর 1 এবং 2 এই যে দুটি প্রশ্ন আছে, এই দুটি প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবে। ওকে, আর 6-এর দাগের দেখো, 6-এর দাগের 1 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি অনেকবার করিয়েছি তোমাদের। আমার ক্লাসে হয়েছে, পরশু টেস্ট পেপার থেকে হয়েছে। তো তোমরা আগের ক্লাসে দেখে নিবা। অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা দেখবা, চেক করবে যে কোন সেটে আছে, এবং যেখানে তোমরা দেখতে পাবা সেই সেট থেকে এবং সেই পেজের দিয়ে তোমরা ক্লাসটা দেখে নিবা। ওকে, আমরা 6-এর 2 নম্বরটা করাবো। তো 6-এর 2 নম্বরটা আমাদের কি বলছে, এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটি অপেক্ষা 12 কম, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে যেটা বলেছে আমাদের, দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি বলেছে, তাই তো? তো কাউকে ধরতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক আছে আর দশক স্থানীয় অঙ্ক আছে। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে দশকের অঙ্ক থেকে 6 বেশি এককের অঙ্কটা। তাহলে আমরা দশকের অঙ্কটাকে ধরে নেব, যেহেতু দশকের অঙ্ক অপেক্ষা বেশি বলেছে। তাহলে এখানে যেটা আমাদের করতে হবে, দেখো 6-এর 2 নাম্বার, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এককের ঘরের। আচ্ছা, এখানে আমাদের দশকের ঘরের অঙ্কটা ধরতে হবে, তাই তো? এককটা আমি লিখছি না, আগে দশকটা, ঠিক আছে? দশক। তো দশকের ঘরের যে অঙ্কটা, তাকে আমি এক্স ধরলাম। তাহলে আমরা এককের অঙ্কটা পেয়ে যাব। দশকের অঙ্কের চেয়ে 6 বেশি বলেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের x+6 হয়ে যাবে এককের ঘরের অঙ্কটা। এবার দেখো আমরা সংখ্যাটি পেয়ে যাব। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে তৈরি হয়? সংখ্যাটি তৈরি হয় 10 গুণিত দশকের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক, এইভাবে কোনো একটি সংখ্যা তৈরি হয়। তাহলে এখানে দেখো সংখ্যাটি কত পাওয়া যাবে, 10x + x + 6। তো এটা আমাদের যোগ করে আমরা 11x পেয়ে যাব +6। এই হচ্ছে আমাদের সংখ্যা। এবার শর্তটা লক্ষ্য করে কি বলেছে, এখানে বলেছে অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটি অপেক্ষা, মানে অঙ্ক দুটির গুণফল করতে বলেছে। অঙ্ক দুটি হচ্ছে এই যে দুটি অঙ্ক দুটির গুণফল সংখ্যাটি অপেক্ষা, সংখ্যাটি আছে এই যে আমাদের 11x + 6, এই যে সংখ্যাটি অপেক্ষা 12 কম বলেছে। এই গুণফলটা 12 কম, থেকে 12 বিয়োগ দিয়ে দাও। তার এই যে আমাদের শর্ত যেটা বলেছিল, তা আমরা কি করব, এখান থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করে তারপরে সংখ্যাটি আমরা বের করব, x এর মানটা গুণ করে নাও। এটা হবে x² + 6x, এটা 11x + 6 - 12, x² + 6x। আচ্ছা, এখানে 11x, এটা বিয়োগ 6 পেয়ে যাবা, x² + 6x - 11x + 6 = 0। x², এটা তোমরা বিয়োগ করো, -5x পাবা + 6 = 0। এবার ফ্যাক্টর করে নিই আমরা। তো এটাকে আমরা ভাঙাবো, দেখো 3, এখানে আমরা 6 আনতে হবে, 3 + 2 এটা নিয়ে নাও, ঠিক আছে? এইভাবে ফ্যাক্টরটা ভাঙবে। তাহলে এখানে +6 = 0, x² - 3x - 2x হয়ে যাবে। আচ্ছা, এখানে এক্সট্রা আমাদের দিতে হবে, ঠিক আছে?
বাইরে যে এক্স আছে এখানে এক্সটা দিবা গুণের আকারে, তো এক্সটা দুইজনের সঙ্গে গুণ হবে এটা। আচ্ছা এখানে এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস থ্রি, এটা 2 কমন নিয়ে নাও, তবে এখানে এক্স মাইনাস থ্রি পেয়ে যাবা, মাইনাস থ্রি আর এক্স মাইনাস 2। দেখো ফ্যাক্টরটা হয়ে গেছে। তাহলে এখান থেকে এক্সের আমরা দুটো মান পেয়ে যাব, ঠিক আছে। এক্সের একটা মান পাবো, দেখো হয় এটাকে শূন্য করে এক্সের মান 3 হবে, আর এটাকে শূন্য করে এক্সের মানটা একবার 2 হবে, হয় এটা শূন্য অথবা এটা শূন্য, এখানে আমাদের 0 আছে। তাহলে এক্সের মান হয়ে গেছে আমাদের 3 এবং 2। তাহলে সংখ্যাটি কত হবে, দেখো সংখ্যাটি ছিল 11x, তাহলে এক্সের জায়গায় যদি আমরা 3 বসাই, তারপরে ছিল আমাদের 6, তাহলে সংখ্যাটি হয়ে যাবে এটা 33, এইদিকে 6, মানে এটা হয়ে যাবে আমাদের 39। আচ্ছা 2 যদি বসাই এক্সের জায়গায়, তাহলে 11 গুণিত 2 প্লাস 6, 11 দিয়ে 22 প্লাস 6, এটা হবে আমাদের 28। তা সংখ্যাটি 39ও হবে অথবা সংখ্যাটি 28ও হবে, ঠিক আছে। এইভাবে 39 বা 28, এই হচ্ছে আমাদের নির্ণীয় সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট। পরে আমরা চলে আসবো 7 দাগের অঙ্কগুলো। 7 1 নম্বর অঙ্কটা এটা তোমরা বই থেকে পাবা, এবং বই থেকে পাবা তোমরা পেজ নাম্বার 159 পেজে। এখানে দেখবো প্রয়োগ 37 নম্বর যে প্রয়োগটা আছে সেখানে দেখবো এ নাম্বারটা, ঠিক আছে। আর 2 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা বই থেকে পাবা, প্লাস এই অঙ্কটা কিন্তু আমি করিয়েও দিয়েছি, আগের ক্লাসে অঙ্কটা করা হয়েছে, তোমরা দেখে নিবা। এবং 8 দাগের 1 এবং 2 এই দুটো অঙ্কই করা হয়ে গেছে, ওকে। এই দুটো অঙ্ক তোমরা পেয়ে যাবা। যেরকম যদি আমি 8 দাগের 2 নম্বরটা বলি, ঠিক আছে, যে 8 দাগের 2 অঙ্কটা তোমরা পেয়ে যাবা, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ 98 পাতায় তোমরা যাবা, সেখানে দেখবা 9 2 যে অঙ্কটা আছে। পরে আমরা চলে আসবো 10 দাগের অঙ্কগুলো, আমরা করাবো 10 1 নম্বর অঙ্কটা করাবো। পরে 10 দাগের অঙ্কটা দেখো, দশের 1 নম্বর প্রশ্নটা বলছি, এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ এসিবি সমকোণ, এবি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করো যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান 2CD স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, চলো ছবিটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, লম্ব ভূমি এখানে সমান হবে, আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে যে আমাদের কোণটা আছে 90 ডিগ্রি, সেটা আছে এসিবি কোণ। তাহলে এখানে দেখো এটা আমি সি নাম দিয়ে দিলাম, এটা এ, এদিকে বি, আচ্ছা এসিবি কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে। এবং এখানে যেটা বলেছি এবি বাহুর উপর ডি যে কোনো বিন্দু, দেখো এবি বাহুর উপর ডি, এখানে আমি নিলাম ডি বিন্দু, ডি যে কোনো বিন্দু আছে। এবার প্রমাণ করতে বলেছি, এই যে যেটা প্রমাণ করতে বলেছে এটা প্রমাণ করতে হবে। তো যাই হোক আমরা এখানে কিছু অঙ্কন করব, আমি সিডি যুক্ত করছি, ওকে, যেহেতু সিডি আছে এখানে প্রমাণে। আর এখানে একটা অঙ্কন করছি, এবি বাহুর উপর লম্ব অঙ্কন করব সি বিন্দু থেকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি লম্ব অঙ্কন করলাম, এটা সিই লম্ব। তাহলে এখানে সিইটার লম্ব আছে এবি বাহুর উপর, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তাহলে আমাদের এখানে এই যে ভূমি আর লম্ব মানে এসি সমান সমান পিসি হবে, তাই তো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো আমরা দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, এখানে ত্রিভুজ নিচ্ছি এসিই ত্রিভুজ, এসিই ও ত্রিভুজ নেব আমরা বিসিই, এখানে ত্রিভুজ বিসিই, ঠিক আছে। এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাবো, তার জন্য আমাদের 3টা শর্ত সমান দেখাতে হবে। দেখো এটাতে আমাদের লম্ব আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, একটা শর্ত হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কোণ এইসি সমান সমান কোণ, এদিকের কোণটা আমরা বলবো বিইসি, এই দুটো কোণই 90 ডিগ্রি।
2 নম্বর শর্ত দেখো, আমরা এই যে এসি সমান সমান বিসি বলতে পারবো, যে সমকোণের সমদ্বিবাহু ত্রিভুজ যেখান থেকে। 3 নম্বর শর্ত দেখো, 3 নম্বর শর্তে আমরা দেখাতে পারবো এই যে সিটা তো দুটি ত্রিভুজেরই বাহু, সাধারণ বাহু। সিটা হয়ে গেল আমাদের সাধারণ বাহু। দেখো তাহলে একটি ত্রিভুজ থেকে আমরা 3টি শর্ত দেখে দিয়েছি সমান। আমরা এই দুটো ত্রিভুজকে, ত্রিভুজ এসিই সর্বসম আমরা বলতে পারবো ত্রিভুজ বিসিই। এবার দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়। অনুরূপ বাহু বলতে এই সমান সমান আমরা বি বলে দেব। তাহলে এই সমান সমান বি। ওকে, আচ্ছা, এরপরে দেখো এটা আমরা কাজে লাগাবো। এখন আমরা দেখো এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হলেও এ বিটা অতিভুজ। তাহলে আমরা বলতে পারবো যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের ধর্ম। ওকে, তাহলে দেখো এখানে এই যে এ বির জায়গায় আমি কি লিখছি লক্ষ্য করো। এ বির জায়গায় লিখছি, যেখানে এ বি আছে না, যে এ বিটা এডি প্লাস বিডি লিখছি আমরা, এডি প্লাস বিডি তার হোল স্কোয়ার। এখানে এসি স্কোয়ার প্লাস আর বিসি, দেখো এসি আর বিসি সমান হলে বিসি জায়গায় আমি এসি লিখে দিলাম, এসি স্কোয়ার এডি বিডি তার হোল স্কোয়ার। আর এখানে দেখো 2ac স্কোয়ার পেয়ে যাবো আমরা। আচ্ছা, এখানে কাজ করি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ভাঙাই, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 280 বিডি, এদিকে আছে 2ac স্কোয়ার এডি স্কোয়ার বিডি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলে 2ac স্কোয়ার তো আছেই, আর এটা আমাদের মাইনাস 2ad বিডি। দেখো ঠিক আছে, আমরা ডান দিকে নিয়ে চলে আসলাম। এবার এখানে আমরা এদের সরল করবো। প্রমাণটা লক্ষ্য করো, আমাদের এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তো আমাদের বাম পক্ষে চলে এসেছে, তাহলে ডান পক্ষে যে আছে 2cd স্কোয়ার, আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে 2cd স্কোয়ার দেখাতে হবে। দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিতে পারবো। প্রথমত আমরা এটা বসিয়ে দিলাম। এবার যে এডি, দেখো এই যে এডি আছে না, তাহলে এডিকে আমরা লিখতে পারবো এই প্লাস ইডি। তাহলে এডির জায়গায় আমরা লিখতে পারবো এই প্লাস ইডি। ঠিক আছে, তোমরা এই যে ছবি থেকে তোমরা এখানে লক্ষ্য করো, এডিটা এই যোগ ইডি নিয়ে এডি আছে, আর এখানে যে বিডিটা আছে, দেখো এই যে বিডিটা, তাহলে আমরা বিডিটাকে বি থেকে যদি ইডি বাদ দিই তাহলে বিডি পাবো। তাহলে আমরা করবো বি থেকে ইডি বাদ দিয়ে দেবো, এই বিডিটাকে লিখলাম। তাহলে বিডির মানে এটা, এভাবে ভেঙে নিলাম। এখানে 2ac স্কোয়ার বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, এটা আমাদের এই প্লাস ইডি। আচ্ছা, এখানে দেখো বি সমান সমান এই যে মানটা বের করে রেখেছি, এখানে আমরা ব্যবহার করব। তাহলে যে বি আছে, বি এর জায়গায় এই বসাতে পারবো। তাহলে এখানে দেখো আমরা এই বসিয়ে দিলাম, মাইনাস ইডি 2ac স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো, এটা এ এটা বি ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের সূত্রটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সূত্র কিন্তু আমরা করে দিয়েছি। পরে 2ac স্কোয়ার মাইনাস 2 দিয়ে গুণ করলে 2a স্কোয়ার, এটা প্লাস 2ed স্কোয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো আমরা কি করব। এই দুটো থেকে আমি 2 কমন নিয়ে নিচ্ছি, ac স্কোয়ার আর a স্কোয়ার। ঠিক আছে, এটাতে আমাদের 2ed স্কোয়ার আছে।
আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, আমি একটা জিনিস দেখাই এখানে। ত্রিভুজ এসিই লক্ষ্য করো তো, এখানে এসিই, এই তো সমকোণী ত্রিভুজ। এটা ত্রিভুজ এসিই থেকে আমরা কি পেয়ে যাব? এখানে দেখো, এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ কিন্তু এসি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান আমরা পেয়ে যাব এই যে ভূমি স্কোয়ার এ স্কোয়ার প্লাস আর সি স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা লিখবো সি স্কোয়ার। তো দেখো, এখানে আমরা যেহেতু সি স্কোয়ার মানটা বের করি, তাহলে এখানে সি স্কোয়ার কত হবে? এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে না? তাহলে এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানটা কিন্তু সি স্কোয়ার। এই দেখো, তার এই যে আমাদের আছে এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর জায়গায় আমি সি স্কোয়ার লিখতে পারবো। চলো এখানে পুট করে দিচ্ছি আমি। তাহলে এখানে, আচ্ছা এখানে বন্ধু নেওয়ার দরকার নাই, তাহলে 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু সি স্কোয়ার হবে এটা, আর 2 ইটি স্কোয়ার। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, সি স্কোয়ার প্লাস ইটি স্কোয়ার। দেখো, এবার আর একটা এখানে আমরা ত্রিভুজ ব্যাপার নিব, এই যে সি স্কোয়ার প্লাস ইটি স্কোয়ার। লক্ষ্য করো, এখানে সমকোণী ত্রিভুজ এই যে সিডিই, এই ত্রিভুজটা দেখো, সমকোণী ত্রিভুজ আছে সিডিই থেকে, এখান থেকে অতিভুজ কী হবে? এটা যদি 90 ডিগ্রি হয়, অতিভুজ সিডি হবে। তাহলে এখানে অতিভুজ সিডি স্কোয়ার সমান সমান, দেখো যে অতিভুজ সিডি স্কোয়ার সমান সমান ভূমি ইডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, হচ্ছে বা সি স্কোয়ার লিখলাম প্লাস ইডি স্কোয়ার। দেখো, তা লক্ষ্য করো, এখানে এর মানটা কিন্তু আমরা সিডি স্কোয়ার পেয়ে গেছি, এই ত্রিভুজ থেকে, যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ থেকে। হ্যাঁ, সি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার সমান সমান কী হবে? সিডি স্কোয়ার, সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে এর মান কিন্তু দেখো আমরা পেয়ে গেলাম, এটা সিডি স্কোয়ার আছে এটা। আর এদিকে তো আমাদের ছিল বা দিকে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবং এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, খুব একটা সুন্দর প্রমাণটা কিন্তু আমি তোমাদের করে দিলাম। এই অঙ্কটা আগের ক্লাসে ছিল কোনো একটা জায়গায়, 10-10-এর দাগের প্রয়োগে ছিল, অঙ্কটা আমি ছেড়ে দিয়েছিলাম। তো অঙ্কটা কিন্তু আমি করে দিলাম। এখন আমি বলেছিলাম সেখানে যে প্রশ্নটা যদি ঠিক থাকে আমি পরবর্তীতে অঙ্কটা করে দেবো, প্রশ্ন ঠিক আছে, অঙ্কটা করে দিয়েছি। এবং মাধ্যমিকের জন্য তোমরা সাজেশন হিসাবে নিতে পারো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ওকে, তা খুব একটা ভালো অঙ্ক, দেখো একদম প্রথম থেকে ধরে ধরে তোমাদের অঙ্কটা করে দিয়েছি। খুব একটা ভালো প্রয়োগ ছিল আমাদের। পরে আমরা চলে আসবো 10-এর দাগের 2 নম্বরটা। 10-এর 2 নম্বর, এখানে প্রশ্নটা বলছে এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি, বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে কোণ এসিডি সমান সমান কোণ এইসি। এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, ছবিটা তৈরি করে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। প্রথমে তো আমাদের এবিসি ত্রিভুজ আছে, তাহলে আমি একটা এবিসি ত্রিভুজ তৈরি করে নিচ্ছি। এ বি সি আমাদের ত্রিভুজ। ওকে, আচ্ছা এখানে যেটা বলেছি যে বিসি বাহুকে বর্ধিত করবে, বিসি বাহুকে আমি বর্ধিত করে দিলাম ই বিন্দু পর্যন্ত, এখানে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করতে বলেছিল। আচ্ছা, আমরা করে দিয়েছি। এবার ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আছে, তাহলে এখানে আমরা পরিবৃত্ত আগে তৈরি করে নিচ্ছি আমরা। ঠিক আছে, এবিসি ত্রিভুজের, দেখো পরিবৃত্ত আমি এভাবে করে শীর্ষবিন্দু হয়ে যাবে ত্রিভুজের পরিবৃত্ত। এই যে আমাদের একটা পরিবৃত্ত। তো এখানে যে বলেছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এই কে, মানে এই যে যোগ হবে এই কে ডি বিন্দুতে ছেদ করে, মানে এই যদি আমরা যোগ করি, দেখো এই যোগ করলাম, তাহলে পরিবৃত্তকে কোথায় ছেদ করেছে? ডি বিন্দুতে। এটা কিন্তু প্রশ্ন বলেছে, তাহলে এইভাবে আমাদের প্রশ্ন বলেছে। আর এখানে আমাদের দেখো যে প্রমাণটা করতে বলেছে কোন এসিডি, তাহলে আমাদের এই যে ডিসি যোগ করতে হবে। তাহলে আমি এখানে যে ডিসিটা যোগ করে দিলাম, তাহলে এসিডি কোণটা, এই কোণটা সমান সমান দেখাতে হবে কোণ এইসি মানে এই কোণটা, এই দুটো কোণকে সমান প্রমাণ করতে বলেছে।
আচ্ছা দেখো, প্রমাণটা আমরা করব তার আগে আমাদের এখানে সমদ্বিবাহু ত্রিভুজটা বলেছিল এ বি সমান সমান, এখানে এসি বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি দুটো কোণ সমান বলতে পারবো। এ বি আর এসি সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কোণ এ বি সি সমান সমান হয়ে যাবে কোণ এসি বি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এখন আমরা ত্রিভুজ নেব এ বি ই। ঠিক আছে, এই ত্রিভুজের, আচ্ছা এ বলবো আমরা। ঠিক আছে, ত্রিভুজ এ বি ই এর এই ত্রিভুজ থেকে আমরা দেখো তো তিনটি কোণের যোগফল যদি আমরা বলি, তাহলে কোণ এ বি ই বলি, এই কোণটা এ বি ই, যেটা আমরা এ বি সিও বলতে পারি, যাই হোক এ বি ই বললাম। তারপরে তারপরে কোণ নিয়ে নেবো আমরা এ ই সি, এই কোণটা কোণ এ ই সি প্লাস, তারপর যে আমাদের কোণটা আছে এই যে এই কোণটা বি এ ই, কোণ বি এ ই। ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় কত? 180 ডিগ্রি। 1 নং। এখন দেখো এ বি সি ডি, লক্ষ্য করে এখানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। এখানে বলবো যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে। মানে দেখো আমরা এই যে বিএডি মানে এই কোণটার সঙ্গে বিসিডি এই কোণটা আমরা সম্পর্ক দেখাবো, এই যে যোগফলটা 180 ডিগ্রি দেখাবো। মানে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি যোগফল 180 ডিগ্রি। এটা আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন 1 ও 2 থেকে দেখো ডান পক্ষে তো 180 ডিগ্রি, তাহলে বাম পক্ষগুলো সমান করতে পারবো। তাহলে কোণ, এটা আমরা এখানে একটু বলে দিই 1 ও 2 থেকে, ওকে, এটা একটু উল্লেখ করে দিলাম। 1 ও 2 থেকে কোণ এ বি ই প্লাস, মানে এই তিনটি কোণ লিখে দিই, কোণ এইসি প্লাস কোণ বিএই সমান সমান এই কোণগুলো কোণ বিএডি প্লাস কোণ ভিসিডি। আচ্ছা, তাহলে দেখো এভাবে আমরা পেয়ে গেলাম। এবার এখানে দেখো এই যে বিএডি কোণটাকে আমরা, এই দেখো এই যে বিএডি যেটা, সেটা তো বিএই, তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান আছে। আচ্ছা, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি আগে, তারপরে তোমাদের কাটাকাটিটা আমি দেখাবো। কোণটি আবার বসালাম, এই যে বিএডিটাকে আমরা লিখতে পারবো বিএই, এটাকে আমি লিখে দিলাম বিএই কোণ বিসিডি। তাহলে এই কোণটা আমাদের কেটে গেল। আচ্ছা, এখানে দেখো তো এ বিই কোণটা, এই যে এ বিই, এটাকে এ বি সি বলতে পারবো। তাহলে এ বিইকে আমি এ বি সি বলে দিলাম, এ ই সি থাক, এটা আমাদের প্রমাণে আছে। আর এদিকে কোণটা আমাদের বিসিডি আছে, এই যে বিসিডি। আচ্ছা, বিসিডিকে আমরা এসিবি, ঠিক আছে, মানে এই কোণটা প্লাস এই কোণটা হবে বিসিডি কোণটা, এসিবি প্লাস এসিডি। তাহলে এটা আমরা বলবো এসিবি প্লাস এসিডি, কোণ এসিডি। এই যে বিসিডি কোণটা এই দুটো কোণের সমষ্টি আকারে হবে, এই দুটো কোণের যোগফলটাই হবে কোণ বিসিডি। ওকে, তাহলে কোণ বিসিডি জায়গায় আমরা এই দুটো কোণকে লিখলাম। আচ্ছা, এবিসি কোণটা দেখো, এবিসি কোণ আর এসিবি কোণটা সমান, তাহলে কোণ এবিসির জায়গায় কোণ আমরা এসিবি লিখতে পারবো, কারণ এই দুটো কোণ সমান আছে। এখানে হয়ে গেল কোণ এইসি, এসিবি আর এসিডি। এবার এসিবি আর এসিবি দেখো সমান আছে, এটা কেটে দিলাম। তাহলে আমাদের দিকে রয়ে গেল এইসি সমান সমান কোণ এসিডি। এটাতে প্রমাণ করতে বলেছিল, তাই না? এই যে প্রমাণটা লক্ষ্য করো, এসিডি সমান সমান এইসি। আচ্ছা, আগে এসিডি বলেছে, চলো আমি ঘুরিয়ে নিই। আমি আগে এসিডি বলে দিলাম, এটাকে এদিকে লিখেছিলাম কোণ এইসি। একদম প্রমাণ চলে এসেছে। খুব একটা সুন্দর প্রমাণ ছিল। দেখো, মানে 10-এর দাগে যে প্রয়োগগুলো তোমরা একদম ভালো করে করো। আর প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু 10-এর দাগের প্রয়োগগুলো করে দিয়েছি।
বই থেকে থাকলেও করাচ্ছে এবং বইয়ের বাইরে থাকলেও করাচ্ছে। ওকে, 10-এর দাগের এবং 15 দাগের অঙ্কগুলো ছাড়ছি না, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সব আমি করিয়ে দিচ্ছি। পরে আমরা চলে আসবো 12 দাগের প্রশ্নগুলো, 435 পেজে। দেখো এখানে 12-এর 1 নম্বরটা আমরা করাবো। এখানে আমাদের প্রশ্নটা আছে sin to the power 4a plus sin স্কোয়ার a সমান সমান 1 দেওয়া আছে, তাই তো? এখানে sin to the power 4a সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমি এদিকে নিয়ে আসবো, মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে sin to the power 4a। এটা দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এটাকে তোমরা cos স্কোয়ার a লিখতে পারবা। আমরা এখন কি করব, আমরা উভয় পক্ষকে আমরা ভাগ করব cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। দেখো আমরা ভাগটা করছি, sin টু দি পাওয়ার 4 তো আছে, cos টু দি পাওয়ার 4 এই দিয়ে ভাগ। কিভাবে এখানে ভাগ করব, cos স্কয়ার বাই cos টু দি পাওয়ার 4a। তাহলে এখানে তো sin বাই cos, এটা তোমরা পেয়ে যাবে tan টু দি পাওয়ার 4a। আর এখানে দুটো কাটবে, তাহলে এখানে cos স্কয়ার a থেকে যাবে। আর নিচে 1 বাই cos স্কয়ার, এটাকে তোমরা sec স্কয়ার a লিখতে পারবা। নিচে cos কে উপরে নিয়ে গেলে sec হবে। আর sec স্কয়ার a কে লেখা যাবে, দেখো একটা সূত্র আছে, এটা তোমরা লিখতে পারবা tan স্কয়ার a প্লাস 1। ঠিক আছে, এটা আমাদের সূত্র আছে। sec স্কয়ার a সমান সমান 1 প্লাস tan স্কয়ার। tan টু দি পাওয়ার 4a এটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাস tan স্কয়ার a, আর 1টা আমরা এদিকে রেখে দিলাম। দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, সহজে কিন্তু প্রমাণটা আমাদের চলে এসেছে। তো তোমরা এখানে লিখে দিবা প্রুভড। পরে 12-এর 2 নম্বরটা, এখানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে আমাদের এর মান বের করতে বলেছে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ আমরা একটা তৈরি করি। সেখানে নাম দিলাম এ বি সি ডি। দেখো এ কোণ আর সি কোণ, মানে কোণ এ, আমি এই কোণটাকে এ দিলাম, এ কোণ আর সি কোণ মিলে আমাদের 180 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এদের যোগ করলে 180 ডিগ্রি হবে। তো এখান থেকে আমরা সি কোণের মানটা যদি বের করে নিই, তাহলে 180 ডিগ্রি মাইনাস এ কোণ। এবার এই বি কোণ আর ডি কোণ নিয়ে, মানে বি কোণটা এবং ডি কোণটা নিয়ে আমাদের 180 ডিগ্রি হবে, বিপরীত কোণ 180 ডিগ্রি পরস্পর সম্পূরক। তো এখান থেকে আমরা ডি কোণের মানটা বের করে নিই, এটা হবে 180 ডিগ্রি মাইনাস বি। আমাদের যে রাশিটা আছে tan a বাই 2 tan, আচ্ছা এখানে সি, তাহলে সি এর জায়গায় মানটা আমরা বসিয়ে দিব। আচ্ছা সি বাই 2 এখন লিখছি, পরে বসাচ্ছি, tan b বাই 2 tan d বাই 2, tan a বাই 2 আমরা লিখে দিলাম। আর tan, এখন সি এর জায়গায় দেখো সি এর মানটা যদি বসিয়ে দিই, এটা আছে আমাদের 180 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাই তো? এই যে মানটা বসিয়ে দিলাম। আর tan বি বসিয়ে দিলাম, আর tan ডি এর জায়গায় মানটা বসাবো। ডি এর মানটা আছে 180 ডিগ্রি মাইনাস বি বাই 2, তাই তো? এই যে দুইটা বাদ দিয়ে দিলাম, এখানে সরল করে দেবো tan a বাই 2। এখানে দেখো এটা 2 দিয়ে 180 ডিগ্রি ভাগ করলে এটা 90 ডিগ্রি পাবা, এটা a বাই 2। পার্ট করে নিলাম, সেখানে 2টা ছুটে গেছে, আমাদের b বাই 2 আছে, b বাই 2। একইভাবে এটা হবে 90 ডিগ্রি মাইনাস b বাই 2।
আচ্ছা, এখানে পুরো কোণের সূত্র tan 90 মাইনাস থিতা, এটাকে থিতা ধরো, তাহলে কি হয় cot থিতা, cot a/2। একইভাবে এখানে cot b/2 পাবা। আচ্ছা, tan কে তোমরা 1/cot লিখতে পারবা, cot a/2, আর এখানে আবার cot a/2 আছে। একইভাবে এটা cot b/2, cot b/2, দেখো উপর নিচ কেটে যাচ্ছে এখানে, তাহলে এখানে 1 রইলো আর এদিকেও 1 রইলো, তাহলে 1 1 যোগ করে আমরা পেয়ে যাবো 2। দেখো অ্যান্সারে কিন্তু আমাদের 2 চলে আসলো, এটাই আমাদের অ্যান্সার। পরে 12-এর 3 নম্বরটা আমরা করাবো। 12-এর 3 এখন বলছে একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, আমাদের একটি বৃত্ত আছে, এইভাবে দেখো কেন্দ্র, এখানে কেন্দ্র, ব্যাসার্ধ এটা ও, এটা এ, এটা বি। আচ্ছা, এই যে এ বি বৃত্তচাপ, এ বি বৃত্তচাপ যেটাকে এস এস আমরা লিখলাম, ঠিক আছে, এই যে এ বি বৃত্তচাপকে এস বললাম, এর বৃত্তচাপের মানটা দেওয়া আছে 220 সেমি দেওয়া আছে, ওকে। আর এই যে কোণটা এটা থিতা, তাহলে থিতা কোণটা এটা ধরলাম, থিতা কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, একে যেহেতু এই 60 ডিগ্রি কোণটাকে যে বৃত্তে মানে প্রকাশ করো, তাহলে এটাকে মানে এই কোণটা সবসময় বৃত্তে মানে রাখবা এই ক্ষেত্রে। তাহলে বৃত্তে মানে করতে গেলে তোমরা পাই/180 ডিগ্রি দিয়ে গুণ করে দিবা, তখন এই কোণটা বৃত্তে মানে হয়ে যাবে। এটা 0 ডিগ্রি কেটে গেল, আর 6 3 18। তাহলে দেখো থিতার মানটা আমরা কিন্তু পাই/3 পেয়ে গেলাম এই কোণটা। বৃত্তীয় মানে তৈরি করে নিবা, মানে ষষ্ঠিক মানে দেওয়া থাকলে কোণটাকে করে নিবা বৃত্তীয় মান। আচ্ছা, এবার ব্যাসার্ধ আমরা এখানে বের করতে বলেছি, ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। এই যে দেখো, তাহলে এই কন্ডিশনে এই যে বৃত্তচাপ এবং কেন্দ্রের সেই চাপ দ্বারা কেন্দ্রের যে কোণ উৎপন্ন করেছি এবং ব্যাসার্ধ নিয়ে, তাই না, এর একটা আমাদের সূত্র আছে, সেই সূত্রটা হবে এস সমান আর থিতা। এই সূত্রটা মনে রাখবা। আর এস এর মান, চলো মানগুলো আমরা বসিয়ে দিই। এস হচ্ছে বৃত্তচাপ যেটা 220 আছে, ওকে, সমান, আর আর এর মানটা বের হবে, থিতার মানটা হচ্ছে পাই/3। 220 সমান আর গুণিত দেখো 1/3, আর পাই কি আমরা 222/7 বুঝতে পারবো। তোমরা জানো যে পায়ের মানটা 22/7 ধরা হয়, আমরা বসিয়ে দিলাম এখানে। এখানে কাটাকাটি করো, আমরা করি 22 একে 22, এই যে এটা 10 হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত, দেখো এদিকে 10 রয়েছে, এদিকে আর/7 থেকে 21। তাহলে এখানে যদি বর্গগুণ করে নাও, তাহলে 10 আর 21 গুণ করলে এটা 210 পেয়ে যাবে। তাহলে এই যে আমাদের ব্যাসার্ধ 210 সেমি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো, ওকে। পরে আমরা চলে আসবো 13 দাগের অঙ্কগুলো। 13-এর 1 নম্বর 2 নম্বর দুটো অঙ্ক বই থেকে পেয়ে যাবা। আমরা আসবো 14 দাগের অঙ্কগুলো। 14-এর 1-এর অঙ্কটা করাবো। 14-এর 1 2 3 এই তিনটে অঙ্কই তোমাদের আমি করে দেখাবো। চলো 14-এর 1 নম্বরটা আগে করাই। সৌদের 1 নম্বর এর বলছে 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চমাকৃতি পাত্রে কিছু জল আছে। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোটি লোহার গোলক জলে ডুবালে পাত্রের জলতল 2 সেমি উঠে আসবে, 2 সেমি উঠে আসবে পাত্রে, চমাকৃতি পাত্রের। তো আমরা 2 সেমিকে উচ্চতা ধরে নিলাম, এতটা চোঙের উচ্চতা অনুসারে আমরা সেই আয়তনটা যদি বের করতে চাই, যতটা জলতল উঠবে তার আয়তনটা, ঠিক আছে। তার আয়তনটা হবে দেখো, চোঙের আয়তনের সূত্র তোমরা কি জানো, পাই আর স্কোয়ার। আর দেখো এখানে ব্যাসার্ধ এখানে 6 হবে, যেহেতু ব্যাস এখানে 12 বলেছে, তাই না। তা ব্যাসার্ধ কিন্তু তোমরা পেয়ে যাবা 6 পেয়ে যাবা, 12-এর অর্ধেক 6। তাহলে পাই আর স্কোয়ার এইচ উচ্চতা, আমরা দেখো এই যে জলতল উঠবে 2 সেমি, এটা আমরা চোঙের উচ্চতা ধরে নেব, এই উচ্চতা নিয়ে আয়তনটা বের করব। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের চোঙের মধ্যে যতটা জল উঠবে তার আয়তনটা। এই আয়তনটাকে ভাগ করব যে লোহার গোলকগুলো যে ডোবানো হবে, একটি গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেব। তাহলে একটি গোলকের আয়তন দেখো, গোলকের আয়তনের সূত্র 4/3
পাই আর ব্যাসার্ধের কিউব মানে আর কিউব। ব্যাসার্ধ এখানে 3 সেমি বলেছে মানে 3-এর কিউব। এই যে দেখো, তাহলে সেই 2 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের যে আয়তনটা বের করলাম তাকে আমরা ভাগ করব একটি গোলকের আয়তন দিয়ে। তাহলে কতটি গোলক ডুবালে এই আয়তনটা হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, কতটি গোলক সংখ্যাটা পেয়ে যাবো। পাই পাই আমরা কেটে দিই, তা 6 × 6 × 2, আর এখানে 4/3 আছে, আর 3-এর কিউব বলতে এখানে 3টা আমরা 3 বার লিখবো। আচ্ছা, একটা এভাবে 3 কেটে দাও, আর এখানে 3 × 2 = 6, আবার 3 × 2 = 6। আচ্ছা, এই 2 × 2 = 4, আবার এই 2 2 কেটে দাও। তাহলে আমাদের দেখো শুধু বাঁচলো 2, মানে দুইটি লোহার গোলক যদি ডুবানো হয় তাহলে সেই চোঙের জলতল 2 সেমি উঠে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 2টি লোহার গোলক ডোবাতে হবে। কতগুলি লোহার গোলক জলে ডোবাতে হবে? 2টি লোহার গোলক জলে ডোবাতে হবে। পরে আমরা 2 নম্বর প্রশ্নটা করাবো। 2 নম্বর, এখানে প্রশ্নটা বলছে একই মাপের 3টি ঘনককে পরপর বসিয়ে একটি আয়তঘন বানানো হলো, যার সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে 504 বর্গ সেমি। ওই আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য। 3টি ঘনক কি, তাই তো? তাহলে এইভাবে একটু ঘনক দেখালাম আমি। তাহলে এই যে এভাবে 3টি ঘনককে পাশাপাশি তৈরি করে তার একটি ঘনকের ধারের দৈর্ঘ্য এ ধরে নিলাম, তাহলে প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য এ। তাহলে এই যে 3টি ঘনক নিয়ে যে আয়ত ঘনকটা তৈরি হবে, সেই আয়ত ঘনকের দৈর্ঘ্যটা তোমরা পাবা 3টা এর যোগফল মানে 3a পেয়ে যাবা। ওকে, আমি ঘনকের ধারের দৈর্ঘ্য এ ধরে নিয়েছি, তাহলে আয়ত ঘনকের দৈর্ঘ্যটা হবে 3a। প্রস্থটা তোমরা পেয়ে যাবা, এই যে প্রস্থটা কিন্তু মানে ঘনকের ধারের দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই পাবা, আর উচ্চতা কিন্তু তাই পাবা, উচ্চতাও এই পেয়ে যাবা, এই একক। তাহলে আয়ত ঘনকটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। তো আয়ত ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা বলেছে 504 বর্গ সেমি। 2 দিয়ে এটা কাটাকাটি করলে 2 দিয়ে 4, 2 × 5 = 10, 2 দিয়ে 4। এখানে দেখো এটা 3a² হবে প্লাস এটা a², আর এখানে পাবা 3a²। এদিকে 252, যদি যোগ করো 6 7a², 252, 7 দিয়ে কাটাকাটি করো, 7 দিয়ে যদি কাটাকাটি করো এখানে আমরা দেখো কত পেয়ে যাবো, এটা 36 পেয়ে যাবো। তাহলে a² = 36, অতএব এর মানটা কত হবে, 6 হয়ে যাবে, তাই তো? 36 বর্গমূল 6। আচ্ছা, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়েছি, তাহলে এখানে দৈর্ঘ্যটা আয়ত ঘনকের দৈর্ঘ্য কত হবে, 3 × 6 মানে 18 হয়ে যাবে দৈর্ঘ্য। প্রস্থটা আমাদের 6 এবং উচ্চতা আমরা পেয়ে যাবো 6। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা বের করে নিলাম আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। এটা সরল করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 18 বর্গ তোমরা ভাঙাবা, 18 গুণ করবা, এটা পেয়ে যাবা 324, এটা 36। এককটা তোমরা সেমি লিখে দিবা, এদেরকে যোগ করে তোমরা পেয়ে যাবা 396 পেয়ে যাবা। ওকে, এবার 396কে লসাগু ভাঙাবা, এই লসাগুটা যদি করো তোমরা 3 3 2 2 আর 11 এভাবে লসাগুটা পাবা। দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, আর এখানে আমাদের √11টা রয়ে যাবে, তাহলে এটা হবে 6√11 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3 নম্বরটা। দেখো কি বলছে, সমান ভূমির ব্যাস, মানে ভূমির ব্যাস সমান আর সমান উচ্চতাগুলো সমান বলেছে কাদের, একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের। ঠিক আছে, ভূমির ব্যাস সমান তো ব্যাসার্ধ সমান হবে, উচ্চতা সমান। ঠিক আছে, তাদের ভূমির ব্যাসার্ধ উচ্চতাগুলো সমান বলে দিয়েছে, তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তাদের ব্যাসার্ধগুলো
ঠিক আছে? এই যে শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ আমি আর ধরে নিলাম এবং উচ্চতা এই ধরে নিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, আমি অর্ধগোলক যেটা দেখাবো তোমাদেরকে, অর্ধগোলকটা বোঝার ব্যাপার আছে এখানে। অর্ধগোলকের উচ্চতা কত হবে? ব্যাসার্ধ। তো এখানে ভূমির ব্যাসার্ধ যদি দেখো, এখানে এই যে আমাদের অর্ধগোলক, অর্ধগোলকের এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আর এটা আবার উচ্চতা আবার। তাহলে এখানে কিন্তু আটটা কিন্তু এইচ, মানে অর্ধগোলকের ব্যাসার্ধটাই উচ্চতা হবে, এই যে হাইটটা, তাই না? তাহলে এখানে আয়তনগুলো দেখো, প্রথমে শঙ্কু আছে, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, আর চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এই যে দেখো, তাহলে এখানে আমি একটা কাজ করি, 2/3 পাই, দেখো এখানে আমি আর স্কোয়ার ইন্টু আর করলাম, আর কিউবটাকে আর স্কোয়ার ইন্টু আর, এদিকে পাই আর স্কোয়ার এইচ আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 2/3 পাই আর স্কোয়ার, আর এর জায়গায় আমি এইচ বসিয়ে দিলাম, যেহেতু আর এইচ সমান অর্ধগোলকের। আর এখানে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কেটে দাও, তার হয়ে গেল 1/3, 2/3, H2 1, এখানে কিছু নাই তো 1 ধরবা। 3 দিয়ে যদি গুণ করে দাও, এটা 1, এটা 2 রয়ে যাবে, আর 3 দিয়ে গুণ করলে 3 একে 3। দেখো আমাদের যে তাদের আয়তন অনুপাতটা 1:2:3 চলে আসবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে পণ্য দাগের অঙ্কগুলো। পণ্য দাগের অঙ্কগুলো তোমাদের আমি যেটা বলবো, এর আগেও বলেছি, একদম প্রত্যেকটা অঙ্ক আগের ক্লাসে করা হয়ে গেছে, শুধু সেই অঙ্কগুলো বারবার রিপিট আসছে। ঠিক আছে? এক একটা অঙ্ক কয়েকবার করে আমি করে দিয়েছি তোমাদের প্রত্যেকটা ক্লাসে। 65 পর থেকে তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো, তোমরা সেই অঙ্কগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।